আপনাদের জন্য আজ এই গল্পের এপিসোড 10। আমি জানতাম, তাই বারবার আসা এই চিহ্নটা আমার এত চেনা লাগছিল। পলাশ বিড়বিড় করে বলে উঠল, রিমোটিনেম অটেম ইনফার্মা। এই শব্দটা তাই আমার চেনা লাগছিল একই কারণে। কনকনে ঠান্ডা পাহাড়ি হাওয়া রাত্রি বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে। রণজয় হাত ঘড়ি দেখল, রেডিয়াম ডায়ালে তখন রাত্রি 1টা বাজার ইঙ্গিত। অনেকক্ষণ পেটে কিছুই পড়েনি। সেই কোন সন্ধ্যাবেলায় ফাদারের দেওয়া চা শুকনো বিস্কুট খেয়েছিল। পেটে যেন ছুঁচো ডন বৈঠক মারছে। ওরা সকলেই ধীরে ধীরে সরু পাকদণ্ডি বেয়ে পরপর নিচের দিকে নামছে। সকলের সামনে ফাদার ডেম্পো হাতে টর্চ লাইট নিয়ে পথ দেখিয়ে এগিয়ে চলেছেন। তারপর পলাশ, তারপর রণজয়, আর সব শেষে মিস্টার দত্ত। রাতের আঁধারে ওদের গন্তব্য রট সাহেবের বাড়ি। এই বাড়ি আমাদের রট সাহেবের। একটি বৃত্ত, আর বৃত্তের পরিধি ছুঁয়ে থাকা বহির্মুখী 4টি অর্ধবৃত্ত। এটি কালবৃত্তের সংকেত। অনেক সময় এটিকে চতুশৃঙ্গ উপাচারও বলা হয়। 1 মিনিট। মিস্টার দত্ত হঠাৎ অবাক গলায় বলে উঠলেন, চতুশৃঙ্গ উপাচার অর্থাৎ 4 হর্ন রিচুয়ালে। কালবৃত্তের সংকেতকে অনেকে 4 হর্ন রিচুয়াল বলে। পলাশ ফাদারের পেছনে নাবতে নাবতেই কথা বলে যাচ্ছে। ওর কথায় হালকা হাঁপানির ভাব প্রকাশ পাচ্ছে। স্বাভাবিক, পাহাড়ে চড়াই উতরাই সহজ নয়। এটি তো অত্যন্ত গূঢ় মন্ত্র প্রণালী। এটা জানা কোনোদিন কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয়। এটা আসলে... মিস্টার দত্তকে কথা শেষ না করতে দিয়েই পলাশ উত্তেজিত হয়ে বলে উঠল, এটি ক্ষমতা অধিকারের উপাচার। আমরা অনেকে মানি এই জগতে যা দেখা যায় তাছাড়াও তার পাশাপাশি আরো 2টো জগৎ আছে, স্বর্গ আর নরক। সমস্ত পজিটিভ কিছুর আধার সেই জগতে তাকে স্বর্গ বা হেভেন বলা হয়ে থাকে। মনে করা হয় স্বর্গের দেবতারা, দেবদূতেরা, আরো ভালো যা যা কিছু সবকিছু ওখানেই থাকে। অপরপক্ষে সমস্ত নেগেটিভ শক্তি বা খারাপ কিছু তা হেল বা নরকে থাকে। আর এই 2টো জায়গাকে আমরা এই জগৎ থেকে একটা সূক্ষ্ম প্রাচীর হয়ে একে অপরের থেকে আলাদা করে রাখে। কিন্তু এই জগতের পজিটিভ বা নেগেটিভ শক্তি যখন আমাদের জগতের প্রাচীর ওভারল্যাপ করে এখানে এসে পড়ে, তখনই এক জগতের প্রভাব অন্য জগতে পড়ে। আমরা মনে করি স্বর্গে যারা থাকেন তারা সকলেই ভালো, কিংবা তারা কোনো ভুল করতেই পারেন না। কিন্তু দেবতা বা দেবদূতেরা যে সব সময় ঠিক হন তা কিন্তু নন। তারাও ভুল ত্রুটি করেন, আর সেই জন্য তাদের অভিশাপও ভোগ করতে হয়। এই অভিশাপ ভোগকালে তাদের যাবতীয় পূর্বের ক্ষমতা সবকিছু কেড়ে নেওয়া হয়। অভিশাপের মেয়াদকাল শেষ হলে তারা তাদের স্বর্গে ফিরে যান ঠিকই, কিন্তু তারা পূর্বের ক্ষমতা কিন্তু আর ফিরে পান না। কারণ তাদের অনুপস্থিতিতে তাদের অধিকার অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। যিনি অভিশাপগ্রস্ত হন তার মধ্যে একটা মরিয়া প্রচেষ্টা থাকে নিজের পূর্বের ক্ষমতা, পূর্বের অধিকার ফিরে পাওয়া নিয়ে। তখন সেই পুরাতন বা নতুন দুজনের মধ্যে একটা দ্বৈরথ চলে। এই দ্বৈরথ মেটানোর জন্য চতুশৃঙ্গ উপাচার আহ্বান করা হয়। এটা অত্যন্ত কঠিন উপাচার। যে আগে সম্পাদন করতে পারবে সে সেই অধিকার লাভ করবে, আর অপরজন পরাজয় স্বীকার করবে চিরকালের জন্য। মিস্টার দত্ত পেছন থেকে বলে উঠলেন, তুমি যা বললে তা মনে হলো পুরোটাই স্বর্গের সঙ্গে জড়িত। কিন্তু এই কালবৃত্তের সংকেত বলো বা চতুশৃঙ্গের উপাচার, এর সাথে রিমোটিনেম অটেম ইনফার্মার কি সম্পর্ক? আর লাকুনেরাই বা সব কেন করতে চাইছে? কি স্বার্থ ওদের এসব করে? কয়েক মুহূর্ত থেমে পলাশ ধীরে ধীরে বলে উঠল, লাকুনদের দলপতি নরকের 8 জন রাজার একজন রাজা হতে চাইছে। ফাদার ডোম্পে থমকে দাঁড়িয়ে পেছন দিকে ঘুরলেন। রণজয় থমকে দাঁড়িয়ে অবাক সুরে বলে উঠল, মানে? পলাশের একটানা এতটা খাড়াই পথ ওঠার অভ্যেস একেবারেই নেই। সে পাকদণ্ডির পাশেই একটা বড় পাথরের ওপর বসে পড়ল। যারা বাইবেলে নরকের কনসেপ্টের ওপর বিশ্বাস রাখেন তারা জানেন নরকে 8 জন রাজা আছেন। তারাই পুরো নরকের ব্যাপারটা নিয়ন্ত্রণ করেন আর সেখানে শাসন করেন। এই প্রত্যেক রাজার অধীনে কিছু নির্দিষ্ট সংখ্যার লিজিয়ন অফ স্পিসিস বা নরক জীব আছে। এবার রাজাদের এই সিংহাসন কিন্তু অক্ষয় নয়। এদের অধীনস্থ কোনো নারকীয় জীব যদি রাজার থেকেও বেশি সংখ্যক লিজিয়ন অফ স্পিসিস নিজের আওতায় আনতে পারে, সে রাজাকে সিংহাসনচ্যুত করতে পারবে। তাই রাজাদের সব সময় একটা মরিয়া প্রচেষ্টা থাকে নিজেদের অনুগত নরক জীবদেরকে দমিয়ে রাখা, যাতে তারা কোনোদিন রাজদ্রোহ করতে না পারে। আর লাকুন ঠিক এটাই করতে চাইছে। কথা বলতে বলতে পলাশ খেয়াল করলো
ফাদার ডেম্পো মাঝে মাঝেই আর চোখে মিস্টার দত্তকে দেখছেন। ব্যাপারটা এখনো পরিষ্কার নয়। রণজয়ের গলায় ঈষৎ উষ্মা। একটা জোরে শ্বাস ছাড়ল পলাশ। তোর নিশ্চয়ই মনে আছে, তুই বলেছিলি লাকুনেরা নরকের অধীশ্বর বালামের অধীনস্থ। এই বালাম অত্যন্ত ধূর্ত প্রকৃতির অত্যাচারী রাজা, আর আমার ধারণা লাকুনেরা বালামকে লুকিয়ে নিজের শক্তি বৃদ্ধি ষড়যন্ত্র করেছে, যাতে ওরা বালামকে সরিয়ে নিজেরা সিংহাসন দখল করতে পারে। রিমোটিনেম অটেম ইনফিরমা কিন্তু সেই জিনিসেরই ইঙ্গিত করছে। একদম। পলাশ টের পেল কথাটা বলতেই অন্ধকারই যেন মিস্টার দত্তের চোখ চকচক করে উঠল। রেমোটিনেম অটেম ইনফিরমা মানে দুর্বলের অপসারণ, আবার কালবৃত্তের সংকেত নির্দেশ করছে ক্ষমতার অধিকার। দুটো যদি একসঙ্গে মেলানো যায় তাহলে লাকুনদের মূল উদ্দেশ্য হলো যে দুর্বলকে সরিয়ে ক্ষমতার অধিকারী হওয়া। অর্থাৎ ও যদি নরকরাজ বালামের থেকে বেশি নরকজীবের অধিকারী হয়ে পড়ে তাহলে সহজেই বালামকে হারিয়ে দেবে। কিন্তু তাতে আমাদের কি? রণজয় নরম মাটির ওপরে পা ঠুকল। বোঝা যাচ্ছে ও বেশ বিরক্ত। ওরা নিজেদের মধ্যে মারামারি করুক, তাতে আমাদের কি? কে রাজা হবে না হবে তাতে আমাদের কি হবে? তাতে তোর কিছু হয়তো এসে যায় না, কিন্তু আমার অনেক অসুবিধে হবে। পলাশ কথাটা বলি উঠে দাঁড়ালো। বালাম ধূর্ত হতে পারে, শয়তান হতে পারে, কিন্তু লাকুনের মতন ঘৃণ্য নয়। লাকুনরা যা চরিত্র, তারা যদি একবার বালামের ক্ষমতা পেয়ে যায় তাহলে সবার আগে তারা চাইবে সমস্ত নরকদ্বার ভেঙে নিজেদের ক্ষমতা বাড়াতে। আর একবার এটা হলে লক্ষ লক্ষ নরকজীব পৃথিবীর বুকে ঘুরে বেড়াবে, আর তখন ওকে আটকানো আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। একদম ঠিক বলেছ, ফাদার ডেম্পো বলে উঠলেন। ওকে আমাদের আটকাতেই হবে। তো এখন কি করবে বলে ঠিক করেছো? মিস্টার দত্ত পলাশের মুখের দিকে তাকালো। পলাশ রণজয়ের মুখের দিকে তাকালো। আমায় দেখতে হবে নরকের দ্বার কোনোভাবে বন্ধ করা যায় কিনা। যদি কোনোভাবে সেই দরজা বন্ধ করা যায় আমি তা বন্ধ করে দেব। তাহলে লাকুন সেই দরজা দিয়ে না বেরোতে পারবে না ঢুকতে পারবে, আর তাতেই আসল কাজ হয়ে যাবে। নদীর ধারটিতে রণজয়, পলাশ আর ফাদার ডেম্পো দাঁড়িয়ে আছেন। ওদের তিনজনের দৃষ্টি সামনের দিকে দোদুল্যমান টর্চের আলোর দিকে। মিস্টার দত্ত টর্চের আলো নিয়ে নদী থেকে জল আনতে যাচ্ছেন, কারণ ওনার শিশিতে সংরক্ষিত করে রাখা পবিত্র জল বহু আগেই শেষ হয়ে গিয়েছিল। এবার সেই বেসমেন্টের ঘরে গিয়ে যদি আবার পবিত্র জলের দরকার পড়ে। আমি অনেকক্ষণ ধরেই দেখছি আপনি মিস্টার দত্তকে আর চোখে দেখছেন। কি হয়েছে ফাদার? ফাদারের পিঠে মিস্টার দত্তর ব্যাগ। তিনি সেটাকে বুকের সামনে এনে বললেন, কেন জানি না, ভদ্রলোকের উপস্থিতিটা আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। আচ্ছা, এনাকে তোমরা কিভাবে চিনলে? রণজয় দত্ত দ্রুত সম্ভব সংক্ষেপে পুরো ব্যাপারটা বলার চেষ্টা করলো। মিস্টার দত্তর সাথে কিভাবে পরিচয়, উনি ওদের কিভাবে নিয়ে আনলেন, কিভাবে উনি মাঝপথেই হারিয়ে গেলেন, কিভাবে উনি গির্জায় পুনরায় ওদের বাঁচালেন, সব একে একে বলে গেল। রণজয় সংক্ষেপে এও বলতে ভুলল না উনি পূর্বে নিজের মিথ্যে পরিচয় দিয়েছিলেন, পরে দিয়েছিলেন নিজের আসল পরিচয়। সব শুনে ফাদার ডেম্পো অবাক সুরে বলে উঠলেন, তোমরা তো মিস্টার অভিজিৎ দত্তকে দেখোনি, তার ছবিও দেখোনি, তাহলে ইনি যে সেই ব্যক্তি তা কিভাবে বিশ্বাস করলে? শুধুমাত্র এনার মুখের কথায়? হতেও তো পারে পরে ইনি নিজের যে পরিচয় দিয়েছেন সেটা আসলে এনার নিজের পরিচয় নয়। এসব আপনি কি বলছেন ফাদার? উনি অন্য কেউ মানে? রণজয় অবাক। আমার ইন্দ্রিয় কিন্তু বারবার এই লোকটি সম্পর্কে এক অশুভ ইঙ্গিত দিচ্ছে। ফাদার ডেম্পোর কথা শুনে দুজনই অবাক হলো। অবাক হচ্ছে তাই না? কিন্তু এইরকম ভয়ঙ্কর জায়গায় এইরকম আকবাড়ি আলাপ জমানো লোককে কিভাবে বিশ্বাস করবে? ধরো এই যদি শয়তানের কোনো অনুচর হয়, তোমাদের ক্ষমতা দেখে ভয় পেয়ে তোমাদের সাথে মিশেছে আর অপেক্ষা করছে কোনো দুর্বল মুহূর্তের। তাহলে যদি তাই হয় তাহলে গির্জার মধ্যে আমাদের উনি জীবন বাঁচাবেন কেন? ওর মন্ত্র শুনেই তো সেই ভয়ঙ্করী পালিয়ে গেছিল গির্জা ছেড়ে। রণ একগুয়ের মতন চাপা স্বরে তর্ক করে চলেছে। বাইবেলের গসপেল অফ ম্যাথিউ অংশে বলা হয়েছে প্রভু যিশু যখন একের পর এক মিরাকল করছেন, বিশেষত কেউ পজেসড হলে যিশু সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথে সেই প্রেতাত্মা তার শিকার ছেড়ে পালাচ্ছে। তখন ফারাজিরা অভিযোগ করেন যিশু নাকি মন্দ আত্মাদের রাজা বেলেজবুলের সাথে তার সাহায্য নিয়ে মন্দ আত্মাদের তাড়ান।
বাইবেলের এই কাহিনী তোমাদের এই জন্য বললাম যে শয়তানের মধ্যে কিন্তু এই ধরনের প্রবণতা আছে। হয়তো এই লোকটি সেই ভয়ঙ্করীর থেকেও বেশি শক্তিশালী। ফাদার ডেম্পোর কথা শেষ হওয়ার আগেই মিস্টার দত্ত ফিরে এলেন। পলাশ এতক্ষণ চুপ করেছিল। টর্চের সাদা আভায় পলাশ দেখল রণজয়ের স্থির দৃষ্টি মিস্টার দত্তর উপরে নিবদ্ধ। আপনার হয়েছে? পলাশের প্রশ্নে মিস্টার দত্ত সম্মতির মাথা নেড়ে নিজের ব্যাগ ফিরিয়ে নিলেন। বেশ, চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। সবার আগে হাঁটছেন ফাদার ডেম্পো, তার পেছনে মিস্টার দত্ত। অন্তত এখনো ভদ্রলোক নিজের এই পরিচয় দিয়েছেন। সবার শেষে রণজয় আর পলাশ। ওদের দুজনেরই কপালে ভাঁজে দুশ্চিন্তার ঘন কালো মেঘ। ফাদার ডেম্পোর কথা পুরোপুরি বিশ্বাস করার মতন তো একেবারে নয় তা নয়, আবার একেবারে অবিশ্বাস করার মতনও নয়। সত্যিই তো, লোকটি নিজের যা পরিচয় দিয়েছে তা তো পূর্বের মতো মিথ্যে হতেই পারে। কে বলতে পারে এই শয়তানের কোনো অনুচর নয়? আর ঠিক সেই মুহূর্তেই একটি কথা বিদ্যুতের ঝিলিকের মতো করে পলাশের মাথার মধ্যে ধাক্কা মারল। সে চমকে উঠে পাশে হাঁটতে থাকা রণজয়ের কাঁধ খামচে ফিসফিস করে বলে উঠল, মিস্টার দত্ত নামের লোকটি সিমরার হারিয়ে যাওয়া ছেলে নয় তো? থমকে দাঁড়িয়ে পড়ল রণজয়। সত্যি তো, সে সব কিছু ভেবে দেখেনি এতক্ষণ। এই লোকটি যদি সিমরা সেই ছেলেটি হয়, তাহলে তো এতক্ষণের না মেলা অঙ্কও মিলে যাচ্ছে। হয়তো সেই বিদেশি পর্যটক নয়, এই লোকটি রট পরিবারের শেষ পুরুষ। এদিন হয়তো এদিন গ্রামে ছিল, যে উপাচার করে বিদেশি পর্যটকের বলি দিয়েছিল প্রথমে, তারপর খাইসাংয়ের মাধ্যমে বাকি উপাচার পূরণ করে নরকদ্বার খুলে দিয়েছে। হঠাৎ ওদের দুজনকে দাঁড়াতে দেখে সে লোকটি চাপা সরে বলে উঠল, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? কিছু হয়েছে নাকি? রণজয় দাঁতে দাঁত চেপে বলল, আপনি এগোন, আমরা আসছি। ভদ্রলোক এক মুহূর্ত যেন ওদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে তারপর আবার সামনের দিকে এগিয়ে গেলেন। আমাদের সাবধানে থাকতে হবে রণ, অপরাধী অনেক ধূর্ত, যে কোনো মুহূর্তে আমাদের ওপর হামলা হতে পারে। ঠিক এমন সময় পলাশ যেন কি একটা রণজয়ের পকেটে চালান করে দিতেই চমকে উঠল রণজয়। কি দিচ্ছি সেটা? কিছু না। পলাশ রণজয়কে আশ্বস্ত করে বলে উঠল, যদি কখনো মনে হয় তোর কাছে আর কোনো উপায় নেই, ঠিক তখনই এটা বার করিস, তার আগে নয়। কিন্তু কি দিলি সেটা তো বল। পরে বলবো, এখন চল। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বাকিরা সন্দেহ করবে। কথাটা বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে আবছা পাথরের পথ বেয়ে পলাশ সামনের দিকে এগিয়ে গেল। অগত্যা রণজয়কেও পলাশের পিছু নিতে হলো। কিন্তু সে বুঝতে পারছে কেউ যেন বুকের ভেতরে হাতুড়ি পেটাচ্ছে। এই অদ্ভুত উত্তেজনাটা এর আগে আর কখনো হয়নি তার, কারণ সে জানতো তার কাছে মন্ত্রের শক্তি আছে। কিন্তু একটু আগে যা ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো, তাতে নিজেকে বড়ই নিঃস্ব আর শক্তিহীন মালুম হচ্ছে তার। সে তখন থেকে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে নিজের বীজ মন্ত্র স্মরণ করার, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। আচ্ছা, মহারথী কর্ণেরও তো এমন দশা হয়েছিল না? ভগবান পরশুরামের অভিশাপে চরম বিপদের সময় নিজের সমস্ত বিদ্যা তিনি ভুলে গিয়েছিলেন। তাদেরও কি কর্ণের দশা হবে? আবেগের বশবর্তী হয়ে তারা দুজনেই কি খুব বড় ঝুঁকি নিয়ে নিল? ঠিক এমন সময় রণজয় দেখল ফাদার ডেম্পো হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েছেন। তার হাতের উজ্জ্বল টর্চের আলো ওদের পথ আটকে রাখা একটা বিশাল মরচে পড়া পুরনো লোহার গেটের ওপর পড়েছে। দুই দিকে দুই ক্ষয়িষ্ণু উঁচু স্তম্ভ কোন রকমে ধরে রেখেছে এই বিশাল লোহার গেটটিকে। ফাদার ডেম্পো একবার পলাশ আর একবার রণজয়ের দিকে তাকালেন। পলাশ কিছু একটা ভাবছে সেই গেটের দিকে তাকিয়ে। মিস্টার দত্ত বলে উঠলেন, ভেতরে যেতে হবে তো? পলাশ মাথা নাড়ল। হ্যাঁ, তাদেরকে ভেতরে যেতে হবে। দেরি না করে পলাশ মরচে ধরা বিরাট বড় লোহার গেটটাতে ধাক্কা দিতেই কলকবজাগুলো ক্যাচকচ করে এক বিকট শব্দ তৈরি করলো। টর্চের আলোটা ফেলে ফাদার ডেম্পো চারিদিক দেখছেন। রণজয়ের চোখ আটকে গেল সামনের বিস্তৃত বাগানের শেষ প্রান্তে অন্ধকার গায়ে মেখে দাঁড়িয়ে থাকা বিরাট কালো রঙের দৈত্য আকারের স্থাপত্যে। একটা বিরাট বড় কাঠের বাড়ি। ফাদার ডেম্পো রণজয়ের কানের পাশে ফিসফিস করে বলে উঠলেন, ওটাই সেই অভিশপ্ত বাড়ি। পলাশের পেছনে পেছনে এক এক করে সকলেই প্রবেশ করতেই পলাশ দরজাটা আবার লাগিয়ে বলল, আপনারা একটু সরে দাঁড়ান, আমি দ্বার বন্ধ কি করব? রণজয় অবাক। তুই তোর মন্ত্র মনে করতে পেরেছিস? আমি কেন পারছি না তাহলে? ওর কণ্ঠে হতাশা। চাপ নিস না, সব মনে পড়ে যাবে। আমিও তো সব মনে করতে পারছি না, তবে এটা মনে হয় পারবো। ওরা পলাশের থেকে একটু তফাৎ পিছিয়ে আসতেই পলাশ চোখ বন্ধ করে ইষ্টকে স্মরণ করলো। তারপর এক মুহূর্তের মধ্যে হাত দুটি দিয়ে শূন্য একটি বিশেষ মুদ্রা আঁকতেই একটা সবুজ আভা
পলাশের হাতের তালুর থেকে বেরিয়ে সেই লোহার দরজায় মিশে গেল। এতে বাইরের না কোনো অপশক্তি ভেতরে ঢুকতে পারবে, আর না ভেতরের কোনো অপশক্তি বাইরে বেরিয়ে যেতে পারবে। তারপর ফাদার ডেঙ্পোর হাত থেকে টর্চ লাইটটা নিয়ে সামনের পথ ধরে এগিয়ে গেল পলাশ। রণজয়েরা অপেক্ষা না করে ধীরে ধীরে পলাশের পিছু নিল। বাড়ির সদর দরজা ভেজানোই ছিল। দেওয়ালের কাঠগুলি রোদ, জলে, বৃষ্টিতে ভিজে অযত্নে শ্যাওলার পুরু আস্তরণে ঢাকা পড়েছে। বাইরে থেকে যে জানলাগুলো দেখা যাচ্ছে তাদের কাঁচের পাল্লায় একটাও কাঁচ অবশিষ্ট নেই। চারিদিকে পুরু ধুলোর আস্তরণ, কিন্তু সেই ধুলোর আস্তরণের ভেতরেও একাধিক সদ্য পায়ের ছাপেটা প্রমাণ করছে যে কিছুদিন আগেই বেশ কিছু লোকের আনাগোনা হয়েছে এই বাড়িতে। সদর দরজায় ঝুলছে ভাঙা শেকলার তালা। দরজার হাতলের কাছে কিছুটা অংশ ভাঙা, ঠিক যেন কেউ শাবলের চার মেরে দরজা খোলার চেষ্টা করেছিল। ঠিক এমন সময় মিস্টার দত্ত কি একটা দেখতে পেয়ে চৌকাঠের সামনের ওপরে হাঁটু গেড়ে বসে পড়লেন। পলাশ সেই দিকে টর্চের আলো ফেলতেই বুঝতে পারল ফোঁটা ফোঁটা কালচে রক্তের ধারা আধ ভেজানো দরজার নিচ থেকে বেরিয়ে এসে পাথুরে পথে গিয়ে মিশেছে। এগুলো কি রক্তের ধারা? ফাদার ডেঙ্পো অবাক হয়ে প্রশ্নটা করলেন। পলাশ রণজয়ের দিকে তাকিয়ে বলল, আমার ভীষণ একদমই ঠিক। এই গির্জায় কোনো উপাচার হয়নি। নরকদ্বার খোলার উপাচার ঠিক এইখানেই হয়েছে, এই ঘরে। এইখানেই সেই পর্যটকের মৃত্যু হয়েছে। তারপর খাইসাং এখান থেকেই তার কাটা মুন্ডুটা বাইরে বের করে দিয়েছে। তারপর তা টাঙিয়ে দিয়েছিল ওই গির্জার চৌকাঠে। এই রক্তের ফোঁটা সেই পর্যটকেরই কাটা মুন্ডুর থেকে ঝরে পড়া রক্ত। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন এই শোটিতে।